বাংলাদেশে সিসি সীমার ময়নাতদন্ত ও কর্পোরেট ভণ্ডামি। আবারও আজকে কবি জীবনানন্দ দাশের কথাই বলতে দিয়ে শুরু করতেছি। কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। কবি হয়তো প্রকৃতির কথা বলেছিলেন, কিন্তু বাংলাদেশের মোটরসাইকেল বাজারের দিকে তাকালে মনে হয় এই আধারটা আমাদের দেশের কিছু তথাকথিত জায়ান্ট কোম্পানিগুলোর তৈরি করা। আজকের আলোচনার বিষয় আমাদের সিসি সীমা 165 থেকে 375, এই যে 210 সিসির ব্যবধান, এই পথটুকু পাড়ি দিতে আমাদের সময় লেগেছে 1 যুগেরও বেশি। কেন? কারণ কিছু কর্পোরেট মহাজনদের কাছে আমাদের স্বপ্নগুলো ছিল বন্দি। আজ আমি কোনো তোষামত তো করবই না, আমি ময়না তদন্ত করব সেই সব কোম্পানিদের যারা আমাদের এতদিন নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বুলি শুনিয়ে বোকা গবেট রোবট বানিয়ে রেখেছিল। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর তোষামত কুৎসিত। চলুন শুরু করি, ফিরে আসছি বিস্তারিত নিয়ে ইন্ট্রোর পরে। শুরুতেই আসি সেই ত্রয়ীর কথায়। ত্রয়ী তিন: বাজাজ, টিভিএস এবং হিরো। শরৎচন্দ্রের উপন্যাসে যেমন কিছু কুটিল চরিত্র থাকে যারা নিজের স্বার্থের জন্য গ্রামের উন্নয়ন আটকে দেয়, এই কোম্পানি তিনটাও ঠিক তাই করেছে। এদের যুক্তি কী ছিল? রাস্তা ঠিক নেই, সিসি বাড়লে দুর্ঘটনা বাড়বে। কি হাস্যকর ব্যাপার! এজন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আমরা এতদিন এই অন্যায় সহ্য করেছি। তাদের 160 সিসির এয়ার কুলড ইঞ্জিন যখন হাইওয়েতে কাঁপতে কাঁপতে চলে তখন সেটা নিরাপদ। কিন্তু একটা 350 বা 375, 200, 250 সিসির ইঞ্জিন, যেটা অনেক বেশি ব্যালেন্সড এবং যার ব্রেকিং সিস্টেম উন্নত, সেইটা নাকি অনিরাপদ। এইটাও 2026 সালে আমাদেরকে মানতে হবে। বাজাজ তো রীতিমতন অভিভাবক সেজে বসেছিল। তাদের পালসার N160, পালসারের পুরাতন ভাঙ্গারি মডেল 100, পালসার 150 দিয়ে বাজার সয়লাভ করতে তারা ছিল মরিয়া, কিন্তু সিসি লিমিট তারা বাড়তে দিবে না। কারণ কি? কারণ ডমিন্যান্স। তারা জানতো সিসি বাড়লে তাদের এই সেকেলে প্রযুক্তির পালসার ছেলে মানুষ আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকবে। টিভিএস আর হিরোর অবস্থান ছিল, বৌমরে মরুক তবু যেন যমরাজ ঘর চিনে না আসে। অর্থাৎ বাংলাদেশের বাইকাররা পিছিয়ে থাকুক, তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের যেন ইন্ডিয়ান সস্তা বাইকগুলোর বাজার নষ্ট না হয়। মামার বাড়ির আবদার। এরা পুলিশের কাঁধে বন্দুক রেখে স্বীকার করেছে। প্রশাসন দিয়ে বলানো হয়েছে বেশি সিসি হলে চোর ডাকাত ধরা যাবে না। আরে ভাই, চোর কি তখন 160 সিসি বাইকে চুরি করতো না? নাকি আপনাদের 160 সিসির বাইকগুলো চোরদের ধরতেই পারলো না? নাকি আপনাদের বাইকগুলো ছিল চোরদের নাগালের বাইরে? দেখান আমাদেরকে, আমরা একটু দেখি। এবার আসা যাক পর্দার আড়ালের সেই সংগঠনের কথায়, সংক্ষেপে যার নাম BMMAA, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এই নামটা শুনলে আমার খুব হাসি পায়। ম্যানুফ্যাকচার, এ আরেক ইতিহাস। বাংলাদেশে কোনো মোটরসাইকেল আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কি ম্যানুফ্যাকচার হয়? রেডিমেড নাটবল্টু কিনে আনে, তারপরে জোড়াতালি দেয়, আর হয়তো বা চেসিস প্লাস্টিক বাংলাদেশে বানায়। এর নাম হয়ে গেল ম্যানুফ্যাকচারিং। বাংলা সাহিত্যে আমরা যেমন দেখি, একান্নবর্তী পরিবারে যখন সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগে তখন সেই পরিবারের ভিত নড়ে যায়। একইভাবে এই বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের অবস্থাটাও কিন্তু ঠিক তেমন। বাইরে তারা ছিল একতাবদ্ধ, কিন্তু ভেতরে ছিল স্বার্থের চরম বিভক্তি।
এই সংগঠনের ভেতরে ছিল দুটি গ্রুপ। একদিকে ছিল বাজাজ, টিভিএস, হিরো আর হোন্ডার মতন জায়েন্টরা, যারা ম্যানুফ্যাকচারিং আর নিরাপত্তার দোহাই দিয়ে সিসি সীমা আটকে রাখার কট্টর সমর্থক ছিল। অন্যদিকে ছিল সেই সব কোম্পানি যারা বড় সিসির বাইক আনতে ব্যাকুল। এই সংগঠনটি বছরের পর বছর সরকারকে ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে জালিয়াতি করে এসেছে। রবীন্দ্রনাথের তাসের দেশ নাটকের মতো তারা একটা স্থবির নিয়ম চালু করে রেখেছিল, যেখানে নতুন কোনো হাওয়া ঢুকতে দেয়া হতো না। তারা সরকারকে বোঝাতো সিসি সীমা বাড়ানো মানেই দেশীয় শিল্প ধ্বংস হওয়া, অথচ দেশীয় শিল্প বলতে তারা নিজেদের ব্যাংক ব্যালেন্সকেই কিন্তু বুঝতো। আর রানার অটোমোবাইলস, এক মুখে দুই কথা। এই পুরো নাটকের সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র ছিল রানার। তাদের আচরণ ছিল অনেকটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সেই সুবিধাবাদী চরিত্রের মতো, যে সুযোগ বুঝে ক্ষণে ক্ষণে রূপ বদলায়। শুরুতে রানার যখন সিসি সীমা বৃদ্ধির বিপক্ষে ছিল, তখন তাদের যুক্তি ছিল তারা শত শত কোটি টাকা খরচ করে বাংলাদেশে ফ্যাক্টরি করেছে। এখন সিসি বাড়লে তাদের সেই 165 সিসির নিচের বাইকগুলো কেউ কিনবে না। পরবর্তীতে আবার ইউটার্নও নিয়ে নিছে রানার। যখন রানার দেখলো তারা নিজেরাই 200 বা 250 সিসির বাইক বানিয়ে বিদেশে রপ্তানি করার সুযোগ পাচ্ছে, তখন তাদের সুমতি ফিরল। তারা তখন ওই সংগঠন বিএমএমএএ এর ভেতরে থেকেও সিসি সীমা বৃদ্ধির জন্য সরকারের কাছে আলাদাভাবে দৌড়ঝাঁপ শুরু করলো। তাদের এই আচরণকে কি বলবেন? নিজের বেল পেকেছে বলে এখন সিসি সীমা ভালো, তাই না? শেষ পর্যন্ত ওই সংগঠনের সিন্ডিকেট কিন্তু টেকেনি, কারণ সত্য সবসময় তার নিজের পথ করে নেয়। যখন ইফাদ মোটরস এসে এই সিন্ডিকেটে সজোরে ধাক্কা দিল, তখন সেই সংগঠন বিএমএমএএ এর সেই তথাকথিত একতা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যে রানার একদিন বিরোধিতা করেছিল, তারাই পরে সিসি সীমা বৃদ্ধির পক্ষে সাফাই গাইতে শুরু করলো। তাদের এই দ্বিচারিতা প্রমাণ করে এই সংগঠনটি বাইকারদের উন্নয়নের জন্য নয়, বরং নিজেদের ব্যবসার রক্ষা কবচ হিসেবে কাজ করত। বলা বাহুল্য, ওই সময়ে যখন এই সমস্ত দেন দরবার চলছে, তখন এই বিএমএমএএ এই সংগঠনের একদম প্রধান চেয়ারটা দখলে ছিল বাজাজ বাংলাদেশের। তার মানে বুঝেন, বাকিটা আর বললাম না, কমেন্ট করেন যদি বুঝে থাকেন। এবার আসি হোন্ডার কথায়। এই কোম্পানিকে নিয়ে বলতে গেলে আমার মাইকেল মধুসূদন দত্তের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, নিজ কর্ম ফলে মজিলা এ কনক লঙ্কা, মজাইলা লঙ্কায়। হোন্ডা জাপানি ব্র্যান্ড, সারা বিশ্ব তাদের চেনে তাদের সিবিআর সিরিজ আর আফ্রিকান টুইনের জন্য। অথচ বাংলাদেশে এসে তারা কি করলো রে ভাই? তারা সিসি সীমা আটকে রাখার জন্য সেই সিন্ডিকেটে যোগ দিল। কেন হোন্ডা? আপনাদের তো বড় বড় ইঞ্জিন আছে, আপনাদের তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু না। আপনারা তখন মুন্সিগঞ্জে ফ্যাক্টরি করেছেন। আপনাদের ভয় ছিল সদ্য বানানো ফ্যাক্টরিতে যদি এখন সিসি সীমা বেড়ে যায়, তবে মানুষ হোন্ডা হর্নেট বা লিভো বা শাইন, যেটার স্টিকার দিয়ে দিয়ে আনা হয় 6-7 মাস পরে পরে, এগুলা বাদ দিয়ে অন্য ব্র্যান্ডের বড় বাইকের দিকে ছুটবে মানুষ। আপনারা জাপানি ব্র্যান্ড হয়েও বাঙালি কর্পোরেট বেনিয়াদের মতন আচরণ করেছেন। মুখে আধুনিকতা, অন্তরে রক্ষণশীলতা। হোন্ডার এই অবস্থান ছিল বাইকারদের পিঠে ছুরি মারার মতো। আহা, এবার আসি ইয়ামাহার কাছে। যদি ইয়ামাহার কাছে এই আলোচনায় আমি না আসি, তাহলে আমি ভাইরাল হতে পারবো না। প্লিজ আমাকে একটু ভাইরাল করে দিয়ে, যেহেতু ইয়ামাহার কথা বলছি। ইয়ামাহা মানেই তো আমরা কেউ কেউ ভাবি তারা বাইকারদের কলিজার ভাই, কিন্তু পর্দার আড়ালের গল্পটা কি জানেন? যখন সিসি সীমা নিয়ে যুদ্ধ চলছিল, যখন ইফাদ মোটরস একাই সরকারের দ্বারে দ্বারে ঘুরেছে রয়্যাল এনফিল্ড আনার জন্য, তখন ইয়ামাহা কোথায় ছিল? প্রিমিয়াম মোটরসাইকেল, গ্লোবাল ব্র্যান্ড, অমুক তমুক, তাই না?
তারা ছিল মৌনী বাবার ভূমিকায়। মৌনী বাবা, তারা একটা শব্দও খরচ করেনি। তারা দেখেছে বাজাজ আর টিভিএস কামড়াকামড়ি করছে, করুক। ইয়ামাহা চুপচাপ বাজার পর্যবেক্ষণ করেছে। কি লক্ষ্মী ছেলে, একেই বলে সুযোগ সন্ধানী জহুরি। বঙ্কিমচন্দ্রের ভাষায় বলতে গেলে ভিতরে এক, বাহিরে আরেক। যখন দেখলো ইফাদ মোটরস প্রায় সফল, সরকার নমনীয় হচ্ছে, ঠিক তখন ইয়ামাহা জবান খুলল। রাতারাতি তারা হয়ে গেল সিসি লিমিট বৃদ্ধির অন্যতম প্রবক্তা। বাবারে বাবা, কেন? কারণ তারা জানে সিসি লিমিট যদি একবার বেড়ে যায় আর তারা যদি আগে ভাগে বাইকারদের বন্ধু না সাজে, তবে সাধারণ মানুষ আর তাদের R15 বা FZ সিরিজ কিনবে না, বা এগুলো কেনার প্রতি আকর্ষণ কমে যাবে, বরঞ্চ এগুলোর প্রতি মানুষজন তীব্রভাবে বিরোধিতা শুরু করে দিবে। এমনিই তো তাদের বিরোধিতা করে মানুষ, তার উপর তখন এগুলোর প্রতি বিরোধিতা বিতৃষ্ণা আরও বাইরে যাবে। তাদের প্রতি দেশের সাধারণ বাইকাররা চরম ঘৃণা প্রদর্শন করতে পারে, যদি বন্ধু না সাজে আর কি। বাইকারদের সিম্প্যাথি পাওয়ার জন্য ইয়ামাহা তাদের পালিত দলবল দিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে পোস্ট করতে শুরু করলো যেন তাদের জন্যই বাংলাদেশে আজ সিসি লিমিট বাড়ছে। অথচ সিসি লিমিট বৃদ্ধির ওই কঠিন সময়ে তারা ছিল নিচু জাতের স্বার্থপরের মতন নীরব। তাদের এই নীরবতা কি আসলে সম্মতির লক্ষণ ছিল না, নাকি ছিল বাজারের পাল্লা বোঝার কৌশল? এটা কি তোষামদ নয়? ইয়ামাহার এই ইউটার্ন দেখে মনে পড়ছে কবির সেই কথা, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। আজ সময় বদলেছে। আজ সিসি সীমা 375। এখন মজার দৃশ্য দেখুন। যারা একসময় বলতেন বাংলাদেশের রাস্তা সিসি সীমার উপযুক্ত নয়, সেই বাজাজ বাংলাদেশে এনেছে পালসার N250। এমন এক সময় এনেছে যখন অন্য কোম্পানি 165 সিসির উপরে কোনো বাইক আনেনি। অর্থাৎ সিসি সীমা 375 পর্যন্ত বৃদ্ধির পর 165 সিসির উপরে 375 সিসির মধ্যে বাংলাদেশে প্রথম বাইক আনে এই বাজাজই। যে হন্ডা সিসি সীমার বিরোধিতা করেছিল, তারা আজ ধুমসে বিক্রি করছে হর্নেট 2.0, আর ইদানিং তারা আনলো হর্নেট 2.0 এর জামা কাপড় পরিবর্তন এডিশন, অর্থাৎ NX 200। হিরো আনলো কারিজমা এক্সমার 210, সুজুকি আনলো জিক্সার 250 সিরিজ, আর ইয়ামাহা আনলো FZ25। কি হলো? আপনাদের সেই নিরাপত্তা কোথায় গেল? বাংলাদেশের রাস্তা কি রাতারাতি সিঙ্গাপুর হয়ে গেছে, নাকি থাইল্যান্ড হয়ে গেছে, নাকি আমেরিকা হয়ে গেছে, নাকি জাপান হয়ে গেছে, জাপানি ব্র্যান্ড? নাকি চোর ডাকাতরা এখন আর আপনাদের হাইসিসি বাইক কিনতে পারবে না? আসলে আপনাদের কোনো নীতি ছিল না এবং এখনও নাই। আপনাদের ছিল শুধু আখের গোছানো এবং চরম নোংরা স্বার্থের খেলা। এখন আপনারা যখন 375 সিসির বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করার পরিকল্পনা করছেন, তখন আপনাদের সেই পুরনো প্রেস রিলিজগুলো পড়লে হাসি পায়। আপনারা আসলে আমাদের টেকনোলজি দিতে চাননি, চেয়েছেন শুধু আপনাদের গুদামে পড়ে থাকা ব্যাকডেটেড ইঞ্জিনগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে। সত্যটা হলো, এই সিসি সীমা বৃদ্ধির কৃতিত্ব কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের নয়, শুধুমাত্র ইফাদ মোটরস ছাড়া। তারাই কিন্তু এই লবিংটা শুরু করেছিল। এর বড় কৃতিত্ব হচ্ছে কিন্তু সাধারণ মানুষদের, সাধারণ বাইকারদের, যারা বছরের পর বছর সোশ্যাল মিডিয়ায় আর রাজপথে দাবি তুলেছেন। কোম্পানিগুলা, এই যে এতক্ষণ যে কোম্পানিগুলার কথা বললাম, ষড়যন্ত্রকারী কোম্পানিগুলা, এরা সাধারণ বাইকারদেরকে এতটাই ভয় পাইছে বা পাইতো যে এদের এই গুটি চালাচালির খবরগুলো যাতে সাধারণ বাইকাররা না জানে, সেই জন্য তারা অনেক ধরনের ব্যবস্থা কিন্তু তখন গ্রহণ করছে। চুপি চুপি তারা খবর পাস করত, কেউ যাতে না জানে, লিক যাতে না হয়। আরে বাবা রে বাবা, যেন NSI DGFI এর গোপন প্রতিবেদন, জানলে পুরো রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহিতা হয়ে যাবে। কি গুরুত্বপূর্ণ ছিল তাদের এই চালাচালিগুলা।
এই কোম্পানিগুলো আজ যে ইউটার্ন নিয়েছে এটা তাদের কিন্তু কোনো মহানুভবতা না, বিশ্বাস করেন, সবই বাটপারি। এটা আসলে তাদের ব্যবসায়িক বাধ্যবাধকতা। তারা বুঝে গেছে এখন যদি তারা হাইসিসি না আনে তবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। মনে রাখবেন তোষামত কুৎসিত, আমি আজ এই কোম্পানিগুলোর সমালোচনা করছি কঠোর ভাষায়, কারণ তারা আমাদের টেকনোলজিক্যাল অধিকার থেকে বঞ্চিত করেছে জোরপূর্বকভাবে। ভবিষ্যতে যদি তারা আবার কোনো সিন্ডিকেট করে এবং আমাদের ঠকাতে চায় তবে আমি তো মুখ খুলবই, সাথে সাথে আপনাদেরও বলবো, সাধারণ মানুষদের বলবো, আপনারা ঝাঁপায়ে পড়বেন এই সমস্ত কোম্পানির উপরে। আজকে কিন্তু অনেকগুলো ক্লু দিয়ে দিছি। কবি জীবনানন্দ দাশের কথা দিয়েই শেষ করি, যেইখানে রোদে রাঙা লক্ষ্মী পেঁচার গান গাওয়া হয় সেইখানে নেই কোনো মানুষের কাজ। আমরা চাই কাজ, আমরা চাই প্রযুক্তি, আমরা চাই স্বচ্ছতা। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আপনারা কি মনে করেন এই কোম্পানিগুলো কি আমাদের সাথে এতদিন সৎ ছিল, হাজি সাহেব ছিল? কমেন্টে অবশ্যই জানান। ভালো থাকবেন, নিরাপদে রাইড করবেন, মাথায় রাখবেন হেলমেটটা সুরক্ষার জন্য, ফ্যাশনের জন্য নয়। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।